প্রেজেন্ট, দুজনকে স্বাগত জানাচ্ছে। এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে, কতগুলি বিষয়, কতগুলি খবর, ডেইলি ইভেন্ট উল্লেখ করেছি এবং সেই বিষয়গুলোর উপর থেকেই আসলে আমি প্রশ্নটা যদি শুরুতেই মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে গত কদিনে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড পরে এবং তার হত্যাকাণ্ডকে ঘিরে এবং পরবর্তীতে এখন পর্যন্ত যেসব কাণ্ডগুলো মানে যেসব কর্মকাণ্ড ঘটছে, বিভিন্ন জায়গায় মানুষ পুড়িয়ে মারা কিংবা এক ধরনের মব সৃষ্টির চেষ্টা করা, অপচেষ্টা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে। এই সব কিছু মিলিয়ে দেশে এবং দেশের বাইরে বাংলাদেশ সম্পর্কে বার্তাটা কি যাচ্ছে, আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে? মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে সোনিয়া, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, বাংলাদেশ সম্পর্কে বার্তাটা এক কথায় হচ্ছে, বার্তাটা ভালো যাচ্ছে না, রং মেসেজ যাচ্ছে, রং সিগন্যাল যাচ্ছে। বাংলাদেশ আমরা যে কি নাম ঘরে মধ্যে তালা দিয়ে আগুন দিয়ে দেওয়া ময়মনসিংহের ভালুকায় একজন বিএনপি নেতার কন্যা শিশু মারা গিয়েছেন। তারপরে আপনি দেখবেন যে লক্ষ্মীপুরে ময়মনসিংহে একজন ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে তারপরে আগুন দিয়ে দেওয়া, এটা সভ্যতার সাথে যায় না। এবং আমরা এতটা নির্মম ছিলাম কি না, এটা আমি আপনাকে বলি প্রাক ইসলামিক যুগেও এবং ইসলামের যুগে যারা, আমি আপনাকে বলছি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের পরে দলে দলে কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করে মানুষ, প্রচুর মানুষ ত্যাগ করে এবং বেশ কতজন ভণ্ড নবীর উদ্ভব হয়। তো ওই সময়ে আমাদের খলিফারা যারা ছিলেন, হযরত আবু বকর, ওমর, এই সময় বেশ কিছু যুদ্ধ হয়েছে ধর্মত্যাগকারীদের সাথে, কিন্তু কোনো ক্ষেত্রেই শত্রুপক্ষের লাশকে পুড়িয়ে দেওয়া হয়নি, এমন কোনো নজির নাই। তো আমার কথা হলো যে তুমি সাহাবাদের থেকেও কি বড় মুসলমান হয়ে গেলা যে তুমি একজনকে ধর্ম অপমাননার অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যা করলা, মারলা, তার সাথে কিন্তু তুমি যুদ্ধ করে নাই, গেল এক। নাম্বার টু হচ্ছে তুমি তার লাশ পুড়ালা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা রিয়েলি একটা রং মেসেজ যায়, একটা রং সিগন্যাল যায়, শব্দটি আমি সিগন্যাল বলবো। তো এই জন্য আপনাকে বলছি যে এখন এইটি হচ্ছে কেন। আপনার প্রথম আলোর সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে। আপনি যে নামটা বললেন শরীফ ওসমান হাদি, তার অনেক কথাবার্তার সাথে একটা কথা ভালো যে প্রথম আলোর সাথে একমত না, আমরা 10টা প্রথম আলো তৈরি করব। ওসমান হাদির বক্তব্য, 10টা প্রথম আলো তৈরি করব। তো আপনি 10টা প্রথম আলো তৈরি না করে তবে প্রথম আলোতে আগুন দিতে যাচ্ছেন কেন? তবে আজকে আমার কাছে মনে হচ্ছে যে মাহফুজ আনাম যে বক্তব্যটা রেখেছেন, তিনি বলছেন স্বাধীন মত প্রকাশ তো অনেক দূরের কথা, যে আমরা এভাবে চললে বেঁচে থাকাই তো দায়। এত অসহায় আত্মসমর্পণ কেন? শেখ হাসিনার সময় যখন যে আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেই আমাদের পাশের বন্ধুকে, ভাইকে ধরে নিয়ে গুম করে দিয়েছে, আমরা তো একথা বলি নাই, বেঁচে থাকাই দায়। আমরা মত প্রকাশ করে গিয়েছি যতটুকু। ইভেন প্রথম আলোর বিরুদ্ধে অন্য আলো, প্রথম আলো ওই যে ওদের যে বাচ্চাদের একটা ম্যাগাজিন, কি নাম যেন, কিশোর আলোকে কেন্দ্র করে যখন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা কিন্তু প্রথম আলোর পক্ষেই বলেছে, হাসিনার বিরুদ্ধে বলেছে না। আসলে কোনো গণমাধ্যমকে পুড়িয়ে দেয়া বা কোনো গণমাধ্যমকে উপরে সহিংসতা চালানোকে আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু বেঁচে থাকা আসলে এখন আসুন না, যে প্রথম আলো নিজেদের আজকে চিন্তা করা উচিত যে প্রথম আলোতে আগুন মানুষ দিতে গেল কেন,
হ্যাঁ আমি তার ফিরবো। কি কোনো দায় নাই? আমি অবশ্যই তার কি ফিরবো, কোনো দায় নাই? মোশাররফ আহমেদ ঠাকুর, আমি অবশ্যই এই ফিরবো। দায়টা নিজে ওপেন স্বীকার করেন যে কতজন মানুষের রাজনৈতিক জীবন ধ্বংস করেছেন, কতজন মানুষের পারিবারিক জীবনকে ধ্বংস করেছেন। এইভাবে আজকে আমি প্রথম আলোর বিরুদ্ধে গতকাল বলছি, পরশু বলছি, আজকে দুপুরে বলে আসছি, প্রথম আলোর পক্ষে বলে আসছি। কিন্তু এবং মোশাররফ আহমেদ ঠাকুর আজকে কিন্তু আজকে হ্যাঁ। আমি যখন প্রথম আলোর সম্পাদক এবং কি বলে The Daily Star। ডেইলি স্টারের সম্পাদকদের কথা শুনলাম যে বেঁচে থাকাই হচ্ছে, বেঁচে থাকবেন না কেন? মানুষকে যে আপনি শত শত মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছেন, শত শত মানুষের এবং জীবনকে একটা ঘটনা বলি, হ্যাঁ। যে একজন মানুষের নামে তারা বলেছেন যার একটি ফ্ল্যাট নাই, বলেছেন যে তার নামে 30টি ফ্ল্যাট আছে, সেইখানে আর্মি গিয়ে তছনছ করে খুঁজেছে যায় 30টি ফ্ল্যাট। কিন্তু এরপরে তার যে রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে গেল, হ্যাঁ। তার যে পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেল, এই ধ্বংসের দায় স্বীকার করেন। ওকে ফাইন, এটা এই ধ্বংসের দায় তারা স্বীকার করবে কি করবে না, কিংবা তারা কখনো এটা স্বীকার তাদের কাছ থেকে স্বীকারোক্তি আমরা পাবো কিনা, জবাবদিহিতা পাবো কিনা জানি না। তবে যে রাজনৈতিক ব্যক্তিটির রাজনৈতিক জীবন তারা ধ্বংস করেছে, বা আমরা বিভিন্ন সময় জনাব তারেক রহমান সাহেব বিএনপি কেউ কটূক্তি করে আমরা বিভিন্ন মন্তব্য বিভিন্ন পত্রিকাতে দেখেছি, কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ধ্বংস হয়ে যাচ্ছে তারা তো আগুন দিতে আসেনি, আগুন তো দিয়েছে অন্য পক্ষ, তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষ কারা? আমি একটু চলে যেতে চাই রেজাউল করিম রনি। কারা আসলে, যে সকলেই বলে যে একদিকে একজনের ঘর পুড়ছে, একজনের ক্ষতি হচ্ছে, একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তার মধ্যে কেউ হাত সেঁকছে, কেউ উষ্ণতা নিচ্ছে, কেউ উত্তাপ নিচ্ছে, কেউ আলু পোড়া খাচ্ছে। এই দলটি কারা এবং তারা কি মেসেজ দিতে চাচ্ছে? বাংলাদেশে একটা নির্বাচন আসছে। জি ধন্যবাদ, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, এবং আমার সহ-আলোচক সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, স্ট্রেট আপনার প্রশ্নের উত্তরে চলে যাই। যখন এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন হয়, বা ধরুন কাভার্ড অপারেশন হয়, বা ভায়োলেন্সের ঘটনা ঘটে, যেখানে আপনি ক্রিমিনালকে আইডেন্টিফাই করতে পারেন না, কিন্তু সেটা আইডেন্টিফাই করার একটা পদ্ধতি আছে। সেটা নিউ ইয়র্কের এখনকার যে মেয়র মামদানি, তার বাবা, জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি, একজন বিখ্যাত আপনার ইন্টেলেকচুয়াল লেখক, একাডেমিশিয়ান, উনি ওনার একটা আলোচনায় বলতেছে, যখন এই ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স ঘটে, এটা কে ঘটেছে এটা নিয়ে যখন ধুলাই বৃষ্টি অন্ধকার টাইপের অবস্থা তৈরি করা হয়, তখন আপনি সবসময় দেখবেন যে এটার বেনিফিশিয়ারি কে লাভবান হচ্ছে। হ্যাঁ, ধরেন অনেক সময় এই ধরনের ঘটনা যারা ঘটায় তারাই সবার আগে নিন্দা প্রস্তাব করে, তারাই সবার আগে প্রতিবাদে ফেটে পড়ে, মানে ঘাতক আপনার নিহতের মানপত্র পাঠ করে, বা ধরেন শোক বার্তা পাঠ করছে টাইপের অবস্থা যখন হয়, তখন আপনি দেখবেন যে এটার বেনিফিশিয়ারি কে, তারাই এই ঘটনার পিছনে দাঁড়িয়ে আছে। এটা হলো মামদানির প্রস্তাবনা, এবং এটা আমরাও একমত খানিকটা। কারণ যখন এই ধরনের ঘটনা ঘটে, ধরেন প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনা আমরাও করছি। প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশে, বিশেষ করে প্রথম আলো, পেশাদারিত্বের মানে পেশাদারি সাংবাদিকতার একটা অনন্য প্রতিষ্ঠান, কিন্তু ওনারা যে ন্যারেটিভ পলিটিক্সটা করে সেটা আমি অপছন্দ করি ছোটবেলার থেকেই, শুরুর থেকেই সেটা আমি বিরুদ্ধে। কিন্তু তারা তাদের আপনার সাংবাদিকতার বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড যদি আপনি ধরেন বাংলা সাংবাদিকতায়, সেখানে প্রথম আলো একটা মান, একটা স্ট্যান্ডার্ড আকারে ধরা হয়। সো এই প্রতিষ্ঠানটা 5 তারিখের পরে তাদের যে পলিটিক্যাল বয়ান, ন্যারেশন, এইটা সহ পরাজিত হয়েছে। তো ফলে হওয়ার কারণে তারা এমনিতে অস্বস্তিতে আছে। এখন অস্বস্তি হওয়ার পরে ধরেন আপনি যদি একটা অন্যায় করেন, এই যে মোশাররফ ভাই বললো কিন্তু লম্বা সময় ধরে যে আপনারা অনেক লোকের চরিত্র হনন করেছেন, মিথ্যা নিউজ স্টোরি করেছেন, করার মধ্যে যে ন্যারেশন তৈরি করেছেন, করে বাংলাদেশের সাংবাদিকতা মোটা দাগে কি? বাংলাদেশের সাংবাদিকতা মোটা দাগে হলো একদল লোকের চরিত্র নির্মাণ, আরেকদল লোকের চরিত্র ধ্বংস। এই তো, এখানে তো ওই অর্থে সাংবাদিকতা তৈরি হয়নি। মিডিয়ার অনুবাদ, এখানে তো প্রচার যন্ত্র, গণমাধ্যম তো আমরা হয়ে উঠতে পারিনি, কারণ গণতন্ত্র ছাড়া গণমাধ্যম হয় না। আমাদের এখানে গণতন্ত্র তো ছিল না, সবসময় ছিল পার্টিতন্ত্র, মানে আপনি আমার পক্ষে থাকলে গণতান্ত্রিক, আমার বিপক্ষে গেলে আপনি গণতান্ত্রিক না। যাই হোক, তো ফলে এখন 5 তারিখের পরে এই সমাজে যে নতুন রিয়ালিটি, নতুন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হলো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেখানে আপনারা যারা অন্যায় করেছেন, আমি শুধু বলতেছি না ডেইলি স্টার প্রথম আলোর কথা, বলছি এন্টার আমাদের মিডিয়া কালচার কে নতুন করে গণতন্ত্র অ্যাডপ্ট করার জন্য গণতন্ত্রকে লিড দিতে হবে। মিডিয়াকে লিড দেওয়ার জন্য আপনার কি হয়, পাশ্চিত্য করতে হবে, আপনার আগের বিষয়গুলোতে সরি বলতে হবে, বলে আপনি আপনার যখন কোনো ব্যক্তি অপরাধ করে এবং সেটা যখন রিয়েলাইজ করতে পারে, বা সে অপরাধটা যখন কন্টিনিউ করার কোনো সুযোগ থাকে না, তখন তাকে আপনার নতুন অবস্থায় আসার জন্য যেটা একটা কাফফারা দিতে হয়। সেই কাফফারা দেওয়ার প্রথম কাফফারা কি, আপনি অতীতে যা করছেন তা আর করবেন না, এটা হলো প্রথম শর্ত।
কিন্তু যখন আপনি এরকম একটা স্যাবোটেজ ঘটনা ঘটে যায়, আপনি নিজেই যখন ভিকটিম হয়ে যান, তখন ঘটনাটা কি ঘটে? ঘটনা হলো আপনার আগের পজিশনটা কি করছেন, আপনি কত অপরাধ করছেন না কি করছেন সেটার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো আপনি অন্যায়ভাবে আক্রান্ত হয়েছেন। তখন আমি যে আপনার সমালোচনা করতেছি দীর্ঘদিন যাবত, আমিও কিন্তু আপনার পক্ষে দাঁড়াচ্ছি, আমিও সমব্যথী হচ্ছি। ফলে এই যে পলিটিক্সটা, এই পলিটিক্সটার মধ্য দিয়ে এখানে যারা যেই শক্তিটা ঘটিয়েছে তারা গণ-অভ্যুত্থান বিরোধী। তারা এখানে গণতান্ত্রিক গণমাধ্যম তৈরি করার যে সাংস্কৃতিক লড়াই দীর্ঘ সময় ধরে আমরা করে আসছি তার বিরুদ্ধে। হ্যাঁ, ইভেন প্রথম আলো, ডেইলি স্টার, অন্যান্য মিডিয়ার যে সংস্কৃতি পরিবর্তন দরকার গণ-অভ্যুত্থানের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, সেটা যে করতে হবে আমাদের, এবং ভয় মুক্তভাবে সাংবাদিকতা করতে হবে, তা না করে আবার বিকামিং দলের দরবারে গিয়ে হাজির হয়ে তাদের প্রশংসা শুরু করে দেওয়া, হ্যাঁ, দেওয়ার মধ্য দিয়ে আপনার তো পাপের প্রায়শ্চিত্ত হবে না। এটা তো আসলে তার মানে কি, কোন দল তো ডেকে নিয়ে যে বলছে না যে দলদাস হয়ে যাও, আপনি নিজেই যাচ্ছেন, আমি নিজেই যাচ্ছি, তখন আপনি সেটাকে কি বলবেন? রাইট, আপনি নিজেই যে যাচ্ছেন, নিজে যাওয়ার কন্ডিশনটা কিভাবে তৈরি হইলো? আপনি তো ভিকটিম হয়ে যাচ্ছেন। ফলে যারাই ঘটনা ঘটাইলো, ঘটনার মধ্যে আমি এটাই তো বলতেছিলাম, তাহলে আপনার যে পাশ্চিত্য করে, ভুল স্বীকার করে 15 বছর, দেখেন কেন ভুল স্বীকার করতে হবে? মুক্ত গণমাধ্যম এবং ফ্যাসিবাদ দুইটা তো একসাথে হইতে পারে না। এখানে ফ্যাসিবাদ কায়েম হইছে মানে হইলো গণমাধ্যমের যেই দায়িত্ব পালন করার কথা ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে, নানা কারণে ব্যর্থ হয়েছে। এটা কালেকটিভ ফেইলিওর আমাদের। এটা যেন শুধুমাত্র 2টা পত্রিকা বা কয়েকটা টেলিভিশনকে দায়ী করলে হবে না, যেন কালেকটিভ ফেইলিওর। সো এই কালেকটিভ ফেইলিওরের জায়গা থেকে 5 তারিখের পরে আমরা সবাই রিভাইভ করবো। রিভাইভ করার মানে এটা না যে এখন আপনি আরেকটা দলের প্রশংসা শুরু করে দিবেন। 5 তারিখের পরে কি বলছিল তারেক রহমান যে আমার বক্তব্য প্রচার করো, সবাই তো নিজ দায়িত্ব করা শুরু করলো। মানে কি, যে আগের কালচার, যে হাসিনার প্রশংসা না করলে যেহেতু আমাকে নিরপেক্ষ মনে করা হইতো না, আমার ইন্ডাস্ট্রি, আমার এস্টাবলিশমেন্ট টিকে রাখা মুশকিল হইতো, ফলে এখন আমি তারেক রহমানের প্রশংসা শুরু করে দিব। এইটাই ডেঞ্জারাস। আপনি কারোই প্রশংসা করবেন না, আপনি কারোই নিন্দা করবেন না। আপনি যেটা করবেন, আপনি সাংবাদিকতা করবেন, পেশাদারিত্বের পরিচয় দিবেন, বস্তুনিষ্ঠতার স্বাক্ষর রাখবেন। কিন্তু সেইটা রাখার যখন সুযোগ সৃষ্টি হচ্ছিল গণ-অভ্যুত্থানের পরে, সেই সুযোগটা ধ্বংস করার জন্য যে 2টা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হইলো, এটাকে এখন নাহিদ ইসলাম অন্যান্যরা বলছে এটা ইনসাইড জব, সরকারের ভেতরের একটা অংশ এটা করলো। করার মধ্য দিয়ে কি করলো? এখানে গণতান্ত্রিক পরিকাঠামো নির্মাণের জন্য গণমাধ্যমের যে ভূমিকা নিশ্চিত হওয়ার কথা সেটাকে ক্ষতিগ্রস্ত করা হলো এবং পুরা গণমাধ্যমকে আবার আগের অবস্থায় রাখা হলো। এখন আপনি প্রথম আলোচনা কান্নাকাটি করবেন, সমালোচনা করবেন দূরের কথা। কিন্তু একটা বিষয় ছিল, সেটা হলো যে যখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন, তারা শপথ নিলেন এবং তখন অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হলো। গণমাধ্যম সংস্কারেরও একটা কমিশন ছিল। তাদের কাজটা কি হয়েছিল গণমাধ্যম সংস্কার পর্যন্ত কিনা আমি বিরতির পর এসে এই বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছ থেকে জানতে চাইবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি, আলোচনা করছি আগামীর বাংলাদেশ কোন পথে, এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। আমার অতিথিরা আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রেজাউল করিম রনি। খুব দ্রুত 4 মিনিট সময় পাবো, বেশিক্ষণ সময় পাবো না। এই অংশে আসলে জাতীয় নির্বাচনকে ঘিরে যে শঙ্কা এবং সতর্কতাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে মানে কোন সতর্কতাগুলো তৈরি হয়েছে বলে মনে হচ্ছে? মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে শুরু করে আলোচনাটা। এই যে শঙ্কা, নির্বাচন নিয়ে শঙ্কা, প্রথমেই শঙ্কা যে আসলেও কি নির্বাচন হবে কিনা, এ ধরনের এক ধরনের প্রশ্নও কিন্তু আমরা শুনছি। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনটা হয়ে যাবে। তারেক রহমান দেশে আসার সাথে সাথে একটা পজিটিভ হাইপ তৈরি হবে এবং এটা গভর্নমেন্ট যে এখান থেকে খুব চক্রান্ত ষড়যন্ত্র করে বেরিয়ে যেতে পারবে আমার কাছে মনে হয় না। নাম্বার 2 হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানও একটা নির্বাচন চান, কারণ তিনি তার যে বাহিনী, এটা পেশাদারিত্ব প্রতিদিন লস করছে বাইরে থাকলে এবং পেশাদারিত্ব নষ্ট হয়। তো সেই কারণে তিনিও চান। তারপরে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ বলেন যে ডক্টর ইউনূসও চান, যদিও এই সম্বন্ধে মানুষের দ্বিমত আছে, যিনি তার যে এই যে আনন্দময় সময় এটাকে তিনি প্রলম্বিত করতে চান বলে দুর্জনেরা বলে। তো আমার মনে হয় সব মিলিয়ে শেষ পর্যন্ত চক্রান্ত ষড়যন্ত্র চলবে এবং এই যে স্কেপ কোড, মানে বলির পাঠা হলো মাঝখানে গরিব মানুষের ছেলে উসমান হাদি, এইরকম আরো কোনো বলির পাঠা তৈরির লিস্টে সরকারের তালিকায় আছে কিনা
এটা হলেও শেষ পর্যন্ত আমার আইডিয়া নির্বাচনটা হয়ে যাবে। নির্বাচনটা হয়ে যাবে, কিন্তু এই যে আপনি বলছেন যে মানে মাঝখানে পড়ে গেল শরীফ ওসমান হাদি এবং সে একেবারেই স্বতন্ত্র প্রার্থী ছিল, তার কোনো দল ছিল না, সে তার নিজের মতো করে একটা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল এবং তারপরও তাকে প্রাণ দিয়ে প্রমাণ করতে হলো যে আমরা নিরাপদ নই, আমরা এক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছি, বাংলাদেশ এক ধরনের ঝুঁকির মধ্যে, নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। আমি রেজাউল করিম রনি আপনার কাছে যেতে চাই। এরপরও স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো রকমের শঙ্কা নাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারে তারা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। কতটুকু আশ্বস্ত হতে পারি আমরা? দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি থাকবে না এইটা আমরা অনেক আগের থেকে অনুমান করছিলাম। যখন প্রথম দফায় অপারেশন ডেভিল হান্ট নামাইলো তখন আমি বলছিলাম যে তেমন কিছু হবে না। কেন হবে না? আসল কাজের কাজ যেটা, সেটা হলো যে আপনার অপরাধীদের বিচার করা এবং যারা অপরাধী না, ধরেন আওয়ামী লীগের নর্মাল সমর্থক, তাদের আপনি কি করবেন? তাদেরকে তো সমাজে পুনর্বাসিত করার একটা সুস্থ স্বচ্ছ প্রক্রিয়া আপনার লাগবে। রিকনসিলিয়েশনের কথা আমরা বলছিলাম শুরুর থেকে। তা না করে কে কত আওয়ামী লীগকে দখল করতে পারি, আওয়ামী লীগের সম্পত্তি, আওয়ামী লীগের ভোট, একটা প্রতিযোগিতা শুরু করে দেওয়া। একদল আওয়ামী লীগের বাড়ি বাড়ি খাবার পাঠানো শুরু করে দিচ্ছে এখন আবার নাকি। তো আরেক দল তো আপনারা ধরেন যে মাঠে ঘাটে তো আছেই, হ্যাঁ, যে যার মতো দখলে ব্যস্ত। এর মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আবার একজন আরেকজনকে আওয়ামী দূষর, ফ্যাসিবাদের দূষর, পুনর্বাসনকারী, জুলাইয়ের গাদ্দার এগুলোও বলতেছে। সব মিলে এখানে ভেতর থেকে কাজের কাজ যেটা করা, যে অপরাধীদেরকে বিচার করা, বিচার করে জনগণকে, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ কি আশা করছিল? জনগণ আশা করছিল তারা ঘুষ ছাড়া চাকরি পাবে, বিপুল বেকারত্বের গ্লানি নিয়ে যে তরুণ প্রজন্ম বেড়ে উঠছে তাদের মুক্তি ঘটবে, মানুষ শিক্ষার সুন্দর পরিবেশ পাবে, স্কুল কলেজের আপনার বাচ্চারা তো ব্যাপকভাবে আন্দোলনে এফেক্টেড হয়েছে বা নেমে আসছে জনতার পাশাপাশি, তো তাদের শিক্ষার পরিবেশ সুন্দর হবে, জিনিসপত্রের দাম মানুষের নাগালের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। তার কোনো কিছুই হয়নি, মানে সাধারণ মানুষের চাওয়া যেগুলো কিচ্ছু হয় নাই। শুধু আপনারা যার যার ক্যাবিনেট কে কতটা দখল করবেন সেটা নিয়ে ব্যস্ত হয়েছেন। হওয়ার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের প্রতি মানুষের এই যে আকাঙ্ক্ষা, এটাকে একটা হতাশায় দ্রুত সময়ের মধ্যে রূপান্তর করেছেন। করে এইবার ক্ষমতা দখলের জন্য জুলাই গণঅভ্যুত্থান, যারা নির্বাচন চায়, জুলাই গণঅভ্যুত্থান বিরোধী, হাদি নিজে নির্বাচনী ক্যাম্পেইন থেকে ফেরার পথে আততায়ীদের গুলিতে নিহত হলেন। তাকে কেন্দ্র করেও তার রক্তের উপর পাড়া দিয়ে এবার নির্বাচন বিরোধী কার্যক্রমের ভিতরে আপনারা প্রবেশ করে যাচ্ছেন। ফলে নির্বাচনকে যখন আপনি কোনো শর্তের আলোকে বা শর্তাধীন বিষয় আকারে বিবেচনা করেন, যে অমুক হইলে তমুক হইবে, 7 মণ ঘি হইলে রাধা নাচিবে, হ্যাঁ, অমুক হইলে নির্বাচন হইবে, আপনি গণতন্ত্র মিন করেন না। আপনার স্বভাব, আপনার খাসিলত হইল ফ্যাসিস্টের মতোই, নির্বাচনবিহীন, ভোটবিহীন ক্ষমতা। কার মডেল? হাসিনার মডেল। একটা নতুন নির্বাচন হবে, একটা 2026-এর নির্বাচন একেবারে আলাদা ফরম্যাটে হবে। অনেকগুলো সংস্কারের কথা, গণমাধ্যম সংস্কারের কথাও এর আগে বলেছিলাম, আইন শৃঙ্খলা সংস্কারের কথা ছিল, সেখানে নারী বিষয়ক নানান রকমের সংস্কারের কথা বলা হয়েছিল। শুধুমাত্র বিসিবি এবং বাফুফের সংস্কার ছাড়া আমরা কি কোনো সংস্কার করতে পেরেছি কিনা, একটা বিরতির পরে সে জানবো নিশ্চয়ই আপনাদের দুজনের কাছ থেকে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আগামীর বাংলাদেশ কোন পথে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আমি চলে যেতে চাই আলোচনায় এই অংশে। শুরুতেই রেজাউল করিম রনি, আপনার কাছে আলোচনাতে যেতে চাই। দেশের সার্বিকভাবে যে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি আসলে নিরাপত্তা ইস্যুটা, আইন শৃঙ্খলা বিষয়টা, এই বিষয়গুলোই ঘুরে ফিরে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের পর আমাদের গণমাধ্যমগুলোতে আসছে এবং আলোচনাতে উঠে আসছে। তো সেক্ষেত্রে আসলে এই অবস্থাতে, এই পটভূমিতে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও জুলাই আন্দোলনের নেতৃত্বদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বলা হচ্ছে যে বৈধ অবৈধ সব ধরনের অস্ত্রের ব্যবহার সংকোচনের দাবি উঠছে যে জায়গাটাতে, যে এবারের ইলেকশনটাকে কেন্দ্র করে। সেখানে অনেকেই বলছেন যে এই ধরনের সিদ্ধান্ত দিয়ে আসলে কি অর্জন হবে, বরং এটা নিরাপত্তা নিশ্চিত করার থেকে নিরাপত্তাহীনতার ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে, অনেকে এমনটা মনে করছে। আপনার মতামত একটু জানতে চাই। জি, দেখেন, এখন এই যেমন গুপ্ত হত্যা, হামলা, এগুলোর বিরুদ্ধে, বন্দুকের বিরুদ্ধে বন্দুকের ব্যবহার,
যেটা যে অবস্থা তৈরি করে এটা আমরা সবাই জানি। ফলে যেটা কাজ সেটা হলো বন্দুকের ব্যবহার যাতে না হয় সেরকম অবস্থা তৈরি করা। হ্যাঁ, বন্দুকের বিরুদ্ধে বন্দুকের ব্যবহার যদি একটা বৈধ অস্ত্র বা অবৈধ অস্ত্র যাই হোক, হ্যাঁ সেটা তো একটা আপনার সেটা তো মানে সংঘাতের কন্ডিশনকে মিনিমাইজ করলো না, হ্যাঁ নিউট্রালাইজ করলো না, বরং সে সংঘাতটা তো যেই থাকলো। তার মানে কি আপনার যে সমস্যার যে সমাধান, হ্যাঁ এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস, দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সেটাকে বাইপাস করার কোনো সুযোগ নাই। হ্যাঁ এখন মানে এই ট্রানজিশনাল পিরিয়ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার যে ঘাটতি তৈরি হয়েছে সেটার জন্য আপনি ব্যক্তিগতভাবে প্রত্যেককে আপনি ধরেন যে ব্যক্তিগত প্রহরী বা গানম্যান যেটা বলেন দিচ্ছেন, এটা সাময়িকভাবে আপনি হয়তো দিতে পারেন, কিন্তু এটা তো সলিউশন না। আপনাকে তো আপনি তো জানেন না কাকে কখন হামলা করা হবে, আপনি কয়জনকে এইভাবে প্রোটেক্ট করবেন, কয়জনকে আসলে প্রোটোকলটা দেওয়া হবে, কয়জনকে, সেটা সম্ভব না। যেটা সম্ভব সেটা হলো তাহলে এতে করে যে সমস্যাটা তৈরি হবে যে কার জীবন গুরুত্বপূর্ণ সরকারের কাছে, কার জীবন গুরুত্বপূর্ণ না, সেই তর্ক তখন সামনে আসবে যে আপনি সিলেক্টিভ হিউম্যানিজম করছেন কিনা বা সিলেক্টিভ গুরুত্ব দিচ্ছেন কিনা। সেক্ষেত্রে আপনার তো দায়িত্ব সমস্ত নাগরিককে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আনা। সমস্ত নাগরিক যদি আনসেফ ফিল করে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি জনে জনে এটা দিয়ে তো এটা আসলে প্রক্রিয়া না। সেই প্রক্রিয়ার ক্ষেত্রে এই নির্বাচনটা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মিলে ভালোভাবে করতে পারবে না। এটা করার জন্য রাজনৈতিক দলগুলোকে একটা ভলেন্টারি ভূমিকা নিতে হবে। এই ভলেন্টারি ভূমিকাটা আবার বিগত আমলের মতো না যে নিজের দলের নেতাকর্মীদেরকে আপনার স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা, হ্যাঁ ভোটের ফলাফলটা নিজের দিকে নিয়ে যাওয়া, সম্মিলিত ওরকম না। সম্মিলিতভাবে বাংলাদেশকে জেতানোর একটা নির্বাচন করতে হবে, কারণ এটা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আমরা আসি, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এখন এখানে যদি আবার ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা থাকে, হ্যাঁ শুধুমাত্র আমি যদি জিতি, প্রশাসনে আমার নিরপেক্ষ লোকদের যদি অংশগ্রহণ নিশ্চিত করা যায়, এবার তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে কৃত্রিম হাইপ তুলে বাকি সবাই খারাপ, আমি শুধু ভালো, হ্যাঁ আমাকে ভোট দিলে আপনার দুই আমলে নিশ্চিত, হ্যাঁ মানে দুই দুনিয়ায় নিশ্চিত, তো নানা রকম রেটরিক্স তৈরি করে, হ্যাঁ এবং একটা ওয়ান ডাইমেনশনাল হ্যাঁ পার্টির মতো করে একটা ক্যাডার ভিত্তিক সংগঠনের মধ্যে দিয়ে আবার যদি রাষ্ট্র ক্ষমতা দখল হয় তাহলে এটা ব্রুটাল ফ্যাসিবাদ বাংলাদেশে একদম একদম অনেকেই বলছেন এই সিদ্ধান্ত কেবল নীতিগতভাবে ভুল নয়, বরং দীর্ঘমেয়াদে এটি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে, এমনটাই অনেকে মনে করছেন। মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। দেখুন, ইলেকশনের আগে আমরা সারা জীবন শুনলাম যে বৈধ অস্ত্র বলা হয় যে জমা দেওয়ার জন্য, থানায় জমা দিতে বলা হয়। তো সেইখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যারা ক্যান্ডিডেট হবেন সবাইকে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেবেন, একটা। 2 নম্বর, আজকে শুনলাম কিছু লোকজনকে গানম্যান প্রোভাইড করা হয়েছে নিরাপত্তার জন্য। তো এটা কতজনকে? আপনি একটা গানম্যানের কাছে থাকে কি একটা পিস্তল থাকে, তো এটা যদি অ্যাটাক হয় কাটা রাইফেল দিয়ে অথবা AK-47 দিয়ে অথবা LMG দিয়ে অথবা SLR দিয়ে অথবা SMG দিয়ে, তখন কি হবে? তো আমার কথাটা হচ্ছে যে অস্ত্রকে ডেকে আনে। আমি আপনাকে বলি যে আমি সবসময় আমি খালি হাতে থাকার পক্ষে, কারণ আমি একটা লাঠি নিলে আরেকটা লম্বা লাঠি নিয়ে আসবে, ছুরা রাখলে আর বড় ছুরি নিয়ে আসবে, আমি পিস্তল রাখলে ও বন্দুক নিয়ে আসবে, সহিংসতা ডেকে আনে। আমার কথাটা হচ্ছে আপনি টোটাল পরিবেশটাকে, দেশের টোটাল পরিবেশকে যদি আপনি নিরাপদ না করতে পারেন, সামগ্রিকভাবে নিরাপদ না করতে পারেন, এই একটা দুইটা গানম্যান দিয়া, এই 2-4-5 জনকে আপনি লাইসেন্স দিয়া, তো আরো তো সহিংসতা